রাজশাহী ও চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু। সাতক্ষীরায় বাগানীদের দাবির মুখে আজ থেকেই হিমসাগর সংগ্রহের অনুমতি। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বরিশালে বালুমহলের কোস্টগার্ড অভিযান। গ্রেফতার 6 জনকে পরিকল্পিতভাবে ফাঁসানোর দাবি ইজারাদারদের স্বজনদের। টাকা দিয়ে গেছে ওখানে, সেটার একটা চক্রান্তভাবে এই কাজটা ক্ষতিগ্রস্ত করছে আমাদের। লাখ লাখ ফুট ঘন ফুট বালি উত্তোলন করতেছে, যা স্থানীয়ভাবে অনেক ক্ষতি। ঝালকাঠিতে পাওনা টাকা আদায়ে দুধের গাভী নিয়ে যাওয়ার অভিযোগ বিএনপি নেতা বেলাল খানের বিরুদ্ধে। বিচার চাইতে বাছুর করে আদালতে হাজির ভুক্তভোগী নারী। আমি গরিব মানুষ, আমার গার্মেন্টস করা টাকা এই গরু। উনি মহিলা, ওনার কাছ থেকে টাকাটা কিভাবে নেবে গরু আটকে? এটা কোনো কথা হলো? সিলেটে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি, দুর্ভোগে 20 গ্রামের মানুষ। গতিপথ পরিবর্তনেই এমন ভাঙন বলছে পানি উন্নয়ন বোর্ড। রাস্তার যে বেহাল দশা, আমরা আসলে যাতায়াত করার মতো কোনো অবস্থা নাই। জ্বরের ওইখানে পানিটার ধাক্কা লেগে এই পারে ভাঙনের তীব্রতাটা একটু বেশি, এই কারণে মূলত এই জায়গাটা ভাঙনটা ত্বরান্বিত হয়। নিজেদের চলাচলের পথ নিজেরাই তৈরি করল মুন্সিগঞ্জের ঢালিকান্দি গ্রামবাসী। প্রবাসীদের অর্থে দিনরাত স্বেচ্ছাশ্রম দিল তরুণ যুবকরা। বিনা স্বার্থে এলাকার উন্নয়নের জন্য রোদের মধ্যে কাজ করতে আছি। আমাদের উদ্দেশ্য এটাই যে জনগণের ভালো। তারা অনেক দূরে এগিয়ে গিয়েছেন নিজের চেষ্টায়। এটা নিঃসন্দেহে আমরা বলবো যে এটা সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ। বিরতিহীন সংবাদ সাথে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আছি, সাথে শিরোনাম দেখছিলাম। রাজশাহী ও চুয়াডাঙ্গায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী সকাল থেকে রাজশাহীর বিভিন্ন বাগানে গুটি জাতের আম নামাচ্ছেন বাগানি এবং ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে 1300 থেকে 1500 টাকা মন দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম। এবার ভালো দাম পাওয়ার আশা বাগানীদের। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ আম সংগ্রহ করা যাবে 22 মে থেকে, লক্ষণভোগ এবং রানী পছন্দ আম পাড়া যাবে 25 মে থেকে। এছাড়া হিমসাগর এবং ক্ষীরসাপাত 30 মে, ল্যাংড়া 10 জুন এবং আম্রপলি আর ফজলি আম সংগ্রহ করা যাবে 15 জুন থেকে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,60,006 মেট্রিক টন। 300 রকমের আম আছে। তো আজকে যে গুঠি আমটা পাচ্ছি, সেই গুঠি আমের নাম হলো সাগরিকা। এবারে যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে সেটা প্রপার সুন্দর, যাতে আম চাষিরা ম্যাচিউরড আম পাড়তেছে এবং বাজারজাত করতেছে। এছাড়া চুয়াডাঙ্গা শহরের আদর্শ মহিলা কলেজ এলাকায় একটি বাগান থেকে আম সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেছে জেলা প্রশাসক। ফলে জ্যৈষ্ঠের প্রথম দিন থেকেই বাজারে মিলছে চুয়াডাঙ্গা উৎপাদিত আম। আর ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে আটি, গুটি এবং বোম্বাই জাতের আম নামানো শুরু হয়েছে। এছাড়াও আগামী 22 মে হিমসাগর, 28 মে ল্যাংড়া, 6 জুন আম্রপালি এবং একই ধাপে অন্যান্য জাতের আমগুলো নামানো শুরু হবে। সরবরাহ আর বাজারজাতকরণে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেজন্য তদারকি বাড়িয়েছে প্রশাসন। আমের সরবরাহ এবং বাজারজাতকরণে যাতে কোনো বিঘ্ন না হয়, এই দিকটা আমরা বিশেষ করে আইন শৃঙ্খলার দিকটা আমরা খেয়াল রাখবো। এবং আম চাষিরাও বলেছে যে তাদের বাজারজাতকরণে আপাতত কোনো প্রতিবন্ধকতা তারা দেখছে না। রাজশাহী থেকে আম পাড়ার খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানাতে তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হবেন। রাজশাহী থেকে জানাবেন কেমন বাগানে আমের ফলন হয়েছে সেই সব তথ্য। তারেক, বাগানগুলোতে ফলন কেমন হয়েছে জানতে চাই, বাজারজাতকরণে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা জানাবেন। কলি বাজারে এই বাজারজাতকরণে কিন্তু এখন পর্যন্ত প্রতিবন্ধকতা বলতে এই সকাল থেকে আমি যতটুকু দেখতে পেয়েছি যে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। সকালে কিন্তু
এই আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি রাজশাহীর বানেশ্বর হাট, এই উত্তরবঙ্গের সবথেকে বড় যে আমের হাট এই বানেশ্বর হাট। এখানে সে সময় প্রায় 30 থেকে 40টি কিন্তু ভ্যান ছিল, সেই ভ্যানে কিন্তু আমগুলো সাজানো ছিল। তবে একটু আগে প্রচণ্ড পরিমাণে ধুলো ঝড় হয়েছে, সে কারণে এখানে 7 থেকে 8টি ভ্যান থাকলেও তারা আমগুলো নিরাপদ স্থানে কিন্তু নিয়ে গিয়েছে। এবং এখন যারা বাইরে থেকে যারা ক্রেতারা এসেছেন, কিছু কিছু ক্রেতা এসে আজকে যেহেতু প্রথম আম উঠেছে এবং গুটি জাতের আমি কিন্তু রাজশাহীর যে বানেশ্বর হাট সেখানে সবথেকে বেশি আজকে যারা পাইকারদের সাথে এবং যারা বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা যেমনটি বলছেন যে আজকে গুটি জাতের যে আমগুলো রয়েছে সেই আমগুলো প্রায় 7 থেকে 800 টাকা এবং সর্বোচ্চ 1000 টাকা মনে বিক্রি হয়েছে। এবং গোপালভোগ আম যেটি রয়েছে, গোপালভোগ আম 1400 থেকে 1500, 1600 এবং সর্বোচ্চ 1800 থেকে 2000 টাকা মনে কিন্তু গোপালভোগ আম সেটি বিক্রি হয়েছে। এবং সেই সাথে সাথে আজকে যেহেতু প্রথম দিন সেই কারণে ঢাকা সহ যে অন্য অন্য জেলার যে পাইকাররা তারা কিন্তু কম আসায় আমের দাম কিছুটা কম, যারা বিক্রেতা তারা কিন্তু সেটি বলছেন। এবং আজকে প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আজকে গোপালভোগ আম নামানোর কথা না, তা বাদেও কৃষকরা এবং যারা আম চাষিরা বলছেন যে গাছে যেহেতু অনেক আম পেকে গিয়েছে গোপালভোগ আম, সেজন্য তারা আসলে আমগুলো হাটে তুলেছেন। এবং গোপালভোগ আম এবং যে এই গুটি জাতের আমগুলোই মূলত আজকে প্রথম দিন আজকে হাটে উঠেছে এবং দাম কিছুটা কম আজকে এবং আস্তে আস্তে কিন্তু আমের দাম বাড়বে। কলি, ধন্যবাদ আপনাকে তারেক। চাষি ও ব্যবসায়ীদের তোপের মুখে সাতক্ষীরার হিমসাগর আম ক্যালেন্ডার পরিবর্তন করেছে জেলা প্রশাসন। নির্দেশনায় ছিল 20 মের আগে গাছ থেকে আম পাড়া যাবে না। এরই মধ্যে আম পাকতে শুরু করায় 5 দিন এগিয়ে আজ থেকেই হিমসাগর সংগ্রহের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরার সুলতানপুর বাজার, বুধবার এই বাজার ছিল হিমসাগর আমের সয়লাব। প্রশাসনিক নির্দেশ উপেক্ষা করে এভাবেই আম বিক্রি করতে আসেন আশপাশের চাষি ব্যবসায়ীরা। এক পর্যায়ে বাজারে বিক্ষোভ করেন তারা। আম তো গাছে রাখতে পারতেছে না, এত টেম্পার, আম সব পেকে গেছে সব, তাইলে আমাদের তো এমনি মরি যেতে হবে। তো ওর চাইতে আমরা বাজারে আম নিয়ে আসি, এমনিতে আমাদের মেরি দিক, বাগানে মরার চাইতে আমাদের বাজারেই মেরি দিক। 2025 সালে কেন ডেটটা এত পিছানো হলো? আমাদের আম তো পরিপক্ক, আমাদের আম সে বাগান পরিদর্শন করুক, সে বাজার পরিদর্শন করুক, আমে তো কোনো কেমিক্যাল নাই, আম তো গাছ থেকে পেকে পড়ছে। বাজারে প্রতিমন আম বিক্রি হয়েছে 1800 থেকে 2200 টাকায়। চাষিরা বলছেন সঠিক সময়ে আম সংগ্রহ করতে না পারায় লোকসান হচ্ছে তাদের। আম পাড়ার সময় নির্ধারণ নিয়ে গাফিলতির অভিযোগ করেন তারা। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের অপসারণ দাবি করা হয়। বর্তমান বাজারে 2200, 2200, 2300, 1800 টাকা পর্যন্ত মাল আছে। এই প্রায় 20 মনের মতো আম তলা থেকে কুটি নিয়ে আসছি। আমরা কৃষক কোথায় যাব? ডেট যদি 20 তারিখে থাকে, গাছের গায়ে আম থাকবে না, এই আম সমস্ত তলায় চলে যাবে আর কৃষক একদম বইরে যাবে। দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। আগের সিদ্ধান্ত বদলে জানানো হয় 15 মে থেকে সংগ্রহ করা যাবে হিমসাগর আম। প্রাকৃতিক কারণে হয়তো বেশি গরম পড়েছে, সেজন্য হয়তো আমরা একটু সামনে এগিয়ে নিচ্ছি। আর যেহেতু কৃষকের দাবি এবং বিভিন্ন পর্যায় থেকে আমাদের কাছে এসছে, যে আমরাও চাই না যে আসলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক, কারণ এই আমের সাথে তাদের অনেক পুঁজি এবং আর্থিক লগ্নির ব্যাপার কিন্তু জড়িত। আমরা যে হিমসাগর আমটা আমরা 20 তারিখ সময় দিয়েছিলাম, তাহলে এটা আমরা একটু 5 দিন এগিয়ে নিয়ে আসলাম। জেলার আমের সুনাম রাখতে গাছ থেকে পরিপক্ক আম সংগ্রহের অনুরোধ জানান জেলা প্রশাসক। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দর্শক, একটু সাতক্ষীরাতে যেতে চাই। আমাদের সহকর্মী আকরামুল ইসলাম আমাদের সঙ্গে যোগ দেবেন। আকরাম, আপনার বানানো প্রতিবেদনটি দেখলাম, সেখানে 5 দিন আগে আম বাজারজাত করা হচ্ছে বলা হচ্ছে। সেক্ষেত্রে বাজারের পুরো পরিস্থিতি কি, চাষিরা খুশি কিনা জানাবেন। চাষিরা খুশি তো দূরের কথা, তাদের যে আম উৎপাদনের যে খরচ সেটিও কিন্তু তারা তুলতে পারছেন না। কারণ আমি একটু দেখাতে চাই যে হিমসাগর আম আজকে উঠেছে, এটি আজকে সাতক্ষীরার বাজারে বিক্রি হয়েছে 1200 থেকে 2000 টাকা প্রতি মণ। চাষিরা যেটি বলছেন যে বাজারে ক্রেতা নেই এবং বিভিন্ন যশোর জেলার আম
মেহেরপুর চুয়াডাঙ্গার আম ইতিমধ্যে বাজারে উঠে গেছে এবং হিমসাগর যে আমটি সেটি যশোরে আরও 10 দিন আগে উঠেছে। কিন্তু চাষিদের অভিযোগ আমাদের সাতক্ষীরার আম পরিপক্ক হলেও প্রশাসন কিন্তু বাজারে তুলতে দেয়নি, তাদের নির্দেশনা ছিল। গতকাল তাদের যে তীব্র সমালোচনা এবং তারা বাজারে বিক্ষোভ করে এবং আম বিক্রি না করার একটি ঘোষণা দেয় এবং সেই ঘোষণার প্রেক্ষিতেই জেলা প্রশাসন সন্ধ্যায় জরুরি ভিত্তিতে মিটিং করে এবং সেই মিটিংয়ে 5 দিন এগিয়ে এনে আজ থেকে আনুষ্ঠানিকভাবে যে বাজারে হিমসাগর আম উঠেছে। তবে যে দাম চাষি ব্যবসায়ীদের পাওয়ার কথা তারা বলছেন গত বছর এই আমটি তারা ৩,৩২০ টাকা প্রতিমণ বিক্রি করেছিল, অথচ আজকে বাজারে প্রতিমণ আম বিক্রি হয়েছে ১২০০ থেকে মাত্র ২,০০০ টাকা কলি। ধন্যবাদ আপনাকে ইকরাম। বরিশালের ২৭টি বালুমহলের মধ্যে একটি হিজলা উপজেলার সৈয়দখালী শাওরা। বালুমহলটি নিয়ে জলঘোলা কম হয়নি। দরপত্র জমা দেয়া নিয়ে মামলা থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ে 11 নেতার পদ স্থগিত হয়েছে। জেল খেটেছেন কয়েকজন। এবার সেই বালুমহলে কোস্টগার্ডে অভিযান চালিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও কোস্টগার্ডের দাবি অবৈধভাবে বালু উত্তোলন চলছিল সেখানে, তবে ইজারাদারদের স্বজনদের অভিযোগ একটি চক্র পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে তাদের। সর্বোচ্চ দরদাতা হিসেবে হিজলার সৈয়দখালী শাওরা বালুমহালের ইজারা পায় আরবি এন্টারপ্রাইজ। ইজারা মূল্যের প্রায় 16 কোটি 38 লাখ টাকা সরকারি কোষাগারে জমাও দেয় প্রতিষ্ঠানটি। 1 মে থেকে শুরু হয় বালু উত্তোলন। গেল রোববার হঠাৎ সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। ইজারাদার আবুল বাসেত সহ 6 জনকে আটক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকালে 53টি ড্রেজার, 36টি বালখেট, নগদ 1,12,98,240 টাকা, 20 গ্রাম গাঁজা, চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিডবোট সহ 6 জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। ইজারাদারের স্বজনদের অভিযোগ, বালুমহাল টেন্ডার প্রক্রিয়ার শুরু থেকেই নানা ষড়যন্ত্র চলছিল। একটি চক্র পরিকল্পিতভাবে তাদের ফাঁসিয়েছে। টেন্ডার পাইছি বৈধভাবে টাকা দিয়ে গেছি ওখানে, সেটার এটা চক্রান্তভাবে এই কাজটা করছে, ক্ষতিগ্রস্ত করছে আমাদের। এবং আমরা এখন এমন অবস্থায় আছি, মানে আমরা সারাক্ষণে আতঙ্কে থাকি কখন কী হয়ে পড়ে। কারণ তাদের সন্ত্রাসী বাহিনী আছে, তাদের বড় একটা ক্যাডার বাহিনী আছে, প্লাস কোস্টগার্ড মিলে ক্ষতিগ্রস্ত করছে। অভিযোগের বিষয়ে কিছু জানা নেই দাবি ইউএনওর। আমি তো ওখানে ছিলাম না অভিযানের সময়, তারা কি বালুমহলের সীমানার বাইরে ছিল কিনা সেটা হয়তো বা সেটা তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। ওখানে ছিল শুধু কোস্টগার্ড নিজেরাই, আর হলো ছিল ওই যে ওইখানকার যে লোকজন যারা ধরা পড়ছে। এর আগে স্থানীয়দের দাবির মুখে টানা 2 বছর বালুমহালটির ইজারা বন্ধ ছিল। আবারও ছড়িয়েছে ভাঙন আতঙ্ক। লাখ লাখ ফুট ঘন ফুট বালি উত্তোলন করতেছে, যা স্থানীয়ভাবে অনেক ক্ষতি। 1-150 ড্রেজার লাগাইয়া পুরা নদীতে কোনো জাল ফালানোর কোনো ব্যবস্থা নাই। নদী ভাঙ্গন দর্শে এবং ভাঙ্গা যাইতে আছে। এদিকে অভিযানে আটক 6 জনের বিরুদ্ধে মামলা করেছে কোস্টগার্ড। সম্প্রতি আদালতে তাদের হাজির করা হলে ডিম নিক্ষেপ করে একটি পক্ষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন 26 জন। সকাল 10টার দিকে তারা মুক্তি পান। এই সময় কারা ফটকে তাদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার 40 আসামি জামিন মঞ্জুর করেন আদালত। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যাচাই বাছাই শেষে আজ সকালে 26 সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়। এছাড়া বুধবার একজন জামিনে মুক্তি পান। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে, এতে নিহত হন 57 সেনা কর্মকর্তা। সব মিলিয়ে মরদেহ উদ্ধার হয় 74 জনের। আর এই ঘটনায় হত্যা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2টি আলাদা মামলা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাল ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলার রায় 2 আসামির মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন 1 জন। দুপুরে অতিরিক্ত জেলা এবং দায়রা জজ প্রথম আদালতে বিচারক মুমিনুল হক এই রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিল সেখানে। পুলিশ জানিয়েছে, 2009 সালের 20 আগস্ট রূপগঞ্জের মুরাপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামের একটি রাইস মিলের মালিক নুরুল হককে কুপিয়ে হত্যা করা হয়। আর এই ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শেষে 9 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। দুধের গাভী নিয়ে গেছে বিএনপি নেতা।
তাই মাহারা বাছুর কোলে আদালতে হাজির নারী। এমন ঘটনাই ঘটেছে ঝালকাঠিতে। ভুক্তভোগীর দাবি, স্বামীর কাছ থেকে পাওনা টাকার দাবিতে এই কাণ্ড ঘটিয়েছে বেলাল খান। আর ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ঝালকাঠি জেলা আদালত প্রাঙ্গণ, চারপাশে বিচার প্রার্থীদের জটলা। সেখানে হঠাৎই ভিন্ন চিত্র। বাছুর কোলে হাজির রাজাপুরের বামুন খান গ্রামের নার্গিস বেগম। নার্গিস জানালেন, কয়েক মাস ধরেই এলাকা ছাড়া তার স্বামী, নেই কোনো যোগাযোগ। গার্মেন্টসে চাকরির টাকা জমিয়ে সম্প্রতি একটি গাভী কেনেন তিনি। রয়েছে 1 মাস বয়সী বাছুরও। স্বামীর কাছে 20,000 টাকা পাওনা দাবি করেন শুক্তাগড় ইউনিয়ন বিএনপি নেতা বেলাল খান। বুধবার গাভীটি জোরপূর্বক নিয়ে যান তিনি। মাহারা হয়ে পড়ে বাছুর। বিচার দাবিতে বৃহস্পতিবার দুপুরে আদালতে যান নার্গিস। আমার এই টাকা দিয়ে আমি এই কিনা আমার যে বাছুরের যে মা হে ওই জায়গার চমন তালুকদার কালাম তালুকদার বাড়ি ফের আমার দার কি গরু কিনা আমার এরা বিক্রি করছে, আমি কিনে নিছি। স্বামীর কাছে টাকাটা আদায় করবে পুরুষের কাছ দিয়ে, উনি মহিলা ওনার কাছ থেকে টাকাটা কিভাবে নেবে গরু আটকা? এটা কোনো কথা হলো? অভিযুক্ত বিএনপি নেতার দাবি, 9 বছর আগে আবু বকর 20,000 টাকা ধার নেয়। পরে সেই টাকা সুদসহ আর ফেরত দেননি তিনি, তাই গরুটি নিয়ে গেছেন। 20,000 টাকা উঠে দিয়েছে একটি খামার দিয়া, এখন এখানে হয়েছে 30,000। কালকে আমি একটা গরু নিয়ে আমি মাদ্রাসার সামনে বাঁধিয়েছি, এ 2 বার গেছে, যাইয়া কালে আমি 500 দিব 200 দিব। এ ঘটনায় বিব্রত স্থানীয় বিএনপি। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস সিনিয়র নেতাদের। জেলা বিএনপির নিকট যদি সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হয়, জেলা বিএনপি সেই অভিযোগ খতিয়ে দেখবে। যদি এই অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরে আর মামলা করেননি ভুক্তভোগী নারী। সেখানে থাকা মানুষজনের কথা শুনে বাছুর বাঁচাতে আদালত প্রাঙ্গণ থেকে সোজা বেলাল খানের বাড়ির পথ ধরেন তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরুইছড়ি সীমান্ত দিয়ে আবার 14 জনকে পুশিন করেছে বিএসএফ। সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। এর মধ্যে 4 শিশু, 6 জন নারী এবং 4 জন পুরুষ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই বাংলাদেশি। পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। গেল কয়েকদিনে মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে 15 জন এবং বড়লেখা উপজেলা সীমান্ত দিয়ে 2 দফায় 103 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গোপালগঞ্জে সড়ক বিভাগের রক্ষণাবেক্ষণ কাজসহ রাস্তা নির্মাণের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। অভিযোগ তদন্তে দিনভর অনুসন্ধান কার্যক্রম চালায় দুদকের 2টি টিম। সড়ক বিভাগ থেকে ডকুমেন্ট সংগ্রহের পর টেকেরহাট খোনাপাড়ায় 39 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণের দীর্ঘসূত্রতা এবং অনিয়ম সরজমিনের তথ্য সংগ্রহ করা হয়। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের হরিদাসপুর ব্রিজের লাইট দীর্ঘদিন ধরেই নষ্ট থাকায় তা ঠিক না করায় জনদুর্ভোগের বিষয়টিও পরিদর্শন করেছেন কর্মকর্তারা। এছাড়া ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া সড়কে 30 ওয়াটের পরিবর্তে 20 ওয়াটের লাইট দেয়া সহ আরও বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হয়। পরে কর্মকর্তারা জানান এসব অভিযোগের সত্যতা মিলেছে আর সেসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় যে কাজ নিম্নমানের হয়েছে এই ব্যাপারটা আমরা রেকর্ডপত্র নিয়েছি এবং এই ব্যাপারটার ব্যাপারে আমরা রেকর্ডপত্র ভিত্তিক এবং সরজমিনে যা পেয়েছি আমরা আমাদের প্রধান কার্যালয়কে জানাবো। সিলেটে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে 3 বছর আগে নির্মিত শেরপুর বালাগঞ্জ সড়ক। নদীগর্ভে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি, ভোগান্তিতে প্রায় 20 গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের মতে নদীর গতিপথ পরিবর্তনেই এমন ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে সংস্কার প্রক্রিয়া শুরু করা হয়েছে। চোখের পলকেই সেতুসহ নদীগর্ভে বিলীন শেরপুর বালাগঞ্জ সড়ক। অথচ কেবল 3 বছর আগেই কুশিয়ারা নদীর উপর 9 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সড়কটি। সিলেটের বালাগঞ্জ থেকে সরাসরি শেরপুর উপজেলায় যেতে এই সড়কের উপর নির্ভরশীল ছিল প্রায় 20 গ্রামের মানুষ। এখন নদী ভাঙনের ভয়াবহতার অন্যতম ক্ষতচিহ্ন এটি। 30-35 হাজার মানুষ বাড়ি আওয়া যাওয়া করে, গাড়ি ডেইলি 1000-1500 গাড়ি যায়।
কিন্তু ওখান তো বিচ্ছিন্ন হইয়া হোক জমি নদী যাওয়া লাগে ও নদী যাওয়া লাগে, কিছু বৃষ্টি হইলে আর যাওয়া হইতো নাই। এই যে রাস্তার যে বেহাল দশা, আমরা আসলে যাতায়াত করার মতো কোনো অবস্থা নাই। দেখেন আসলে রাস্তা প্রতিনিয়তই নদী ভাঙ্গন নিয়ে যাচ্ছে। কয়েক হাজার গাড়ি, হাজার হাজার গাড়ি হাজার মানুষ এখন ফেঁকে দিয়ে আর যাও জমি নিদি, মানুষ বড় কষ্টর, আমরাও বড় কষ্ট করতাম। শুধুমাত্র এই সড়ক কিংবা বৃষ্টি নয়, নদীগর্ভে বিলীন হয়েছে স্থানীয়দের বসতভিটাও। তাদের দাবি আগে থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এমন দুর্ভোগের মুখোমুখি হতে হতো না তাদের। পানি উন্নয়ন বোর্ডের দাবি নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এই ভাঙন। বালাগঞ্জের ফাজিলপুর এলাকায় যেখানে এলজিডির রাস্তা ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে, তো এই জায়গাটা আসলে নদীটা স্ট্রেইট এসে এখানে একটা শার্প ব্যান্ড হয়েছে এবং অপোজিট পারে একটা বড় চর আছে। তো চরের কারণে যে ওই চরের ওইখানে পানিটার ধাক্কা লেগে এই পারে ভাঙনের তীব্রতাটা একটু বেশি, এই কারণে মূলত এই জায়গাটা ভাঙনটা ত্বরান্বিত হয়। ভাঙন প্রতিরোধে এরই মধ্যে ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দুই সংস্থার সমন্বয়ে সংস্কার কাজে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে এলজিইডি। সময় লাগবে কারণ এটা তো আসলে যৌথ কাজ, একটা আছে পানি উন্নয়ন বোর্ডের, একটা এলজিইডি। মানে ওরা না করলে আমরা ওই করে লাভ হবে না। তো ওইটা আমি অলরেডি অফিসিয়ালি প্রসেস করছি। এখন ওইটা চিন্তা আসলে আমরা ট্রিটমেন্ট অপশনটা জেনে আমরা বরাদ্দ নিয়ে কাজ শুরু করবো। এই সড়ক দিয়ে প্রতিদিন 500 থেকে 1000-এর মতো ছোট বড় গাড়ি চলাচল করে। তাই শুধু সংস্কার নয়, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি বালাগঞ্জবাসীর। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। গ্রামে ছিল না চলাচলের রাস্তা, বারবার আশ্বাস ছাড়া মেলেনি কিছুই। আর এমন পরিস্থিতিতে মুন্সিগঞ্জের ঢালিকান্দি গ্রামবাসী নিজেরাই তৈরি করেছেন গ্রামের চলার পথ। প্রবাসীরা যোগাচ্ছে অর্থায়ন আর তরুণ যুবকরা দিচ্ছে স্বেচ্ছাশ্রম। ভ্যাকুম মেশিনের সাথে সমানতালে কোদাল, শাবল দিয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ। এমন চিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার ঢালিকান্দিতে। তবে সরকারি বরাদ্দে নয়, নিজেদের উদ্যোগে রাস্তা নির্মাণ করছে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, বছরের পর বছর জনপ্রতিনিধি আর সরকারি দপ্তরে ধর্ণা দিলেও মিলেনি সুফল। দুর্গম গ্রামটিতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। এমন পরিস্থিতিতে নিজ উদ্যোগে রাস্তা বানাচ্ছে তারা। আর্থিক সহযোগিতা করছে প্রবাসীরা। রাস্তাঘাট কিছুই পাই নাই, ব্রিজ পাই নাই, এখন আমরা নিজের উদ্যোগে প্রবাসী কল্যাণ আমরা করতেছি কাজটা। ডাক্তারখানা যাওয়া যায় না, কোনো গাড়ি নাই, পথ নেই, আমার রাস্তা কোনো কিছু নেই, আমরা বিপদ হয়েছে। আমরা তরুণরা বিনা স্বার্থে এলাকার উন্নয়নের জন্য রোদের মধ্যে কাজ করতে আছি। আমাদের উদ্দেশ্য এটাই যে জনগণের ভালো হোক। সড়কের কাজ শেষ হলে উপকার ভোগ করবে 8 গ্রামের মানুষ। এতে বেশ খুশি স্থানীয়রা। তবে রাস্তার পাশাপাশি খালের উপর সংযোগ সেতুর জন্য সরকারের প্রতি আহ্বান স্থানীয়দের। রাস্তাটা বাইন্দা খুব সুবিধা হইতাছে, আমাকে খুশি লাগতাছে, আমাকে ফুর্তি লাগতাছে। লাশ নিয়ে যাওয়ার জন্য সুবিধা হইব, হসপিটালে যাওয়ার জন্য সুবিধা হইল, এই জন্য আমাদের একটা ব্রিজ দরকার। যদি আমাকে একটা সরকারে এই সড়কটাতে আমরা নদীতে খালার পার আমাকে একটা ব্রিজ দেয়, তাহলে মনে করেন আমরা সবাই যাইতে পারবো, আসতে পারবো, আমাকে একটা সুবিধা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এমন উদ্যোগ সামাজিক জাগরণের প্রতিচ্ছবি। পরবর্তী প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি। তারা অনেক দূরে এগিয়ে গিয়েছেন নিজের চেষ্টায়। এটা নিঃসন্দেহে আমরা বলবো যে এটা সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ। এখন আমরা যদি তাদের সাথে থাকতে পারি, আমরা মনে করব আমরা নিজেদেরকে সার্থক মনে করব তাদের পাশে থাকতে পারলে। তো আমরা চাই তাদের কোনো এক কার্যক্রমের অংশ হতে। 1.5 কিলোমিটার রাস্তাটি তৈরিতে 1.5 কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানান এলাকাবাসী। প্রবাসীদের আন্তরিকতা আর নিজেদের প্রচেষ্টায় ঢালিকান্দিতে তৈরি হচ্ছে এই সড়ক। চলাচলের এই পথ আরো সুগম করতে বাকি সংকটটুকু নিরসনে সামনে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা এখন এলাকার সকলের। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। শুক্র শনিবার খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির 2 দিনব্যাপী তারুণ্যের সেমিনার এবং সমাবেশ। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা রূপরেখা বাস্তবায়নের তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য, এমনটা জানিয়েছেন নেতারা। বাগেরহাট আর খুলনা যুবদল, স্বেচ্ছাসেবক দল আর ছাত্রদল যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করছে। দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠানের বিভিন্ন তথ্য তুলে ধরেন যুবদল সভাপতি আব্দুল মোনেম মুন্না। কাল বিকেল 3টায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার। শনিবার নগরীর শিববাড়ি জিয়া হল চত্বরে হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।
এই ঐতিহাসিক আয়োজনে তরুণরা কেবল উপস্থিত থাকবেন না, বরং নিজেদের ভাবনা, অভিজ্ঞতা ও স্বপ্ন প্রকাশ করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন দলের ভবিষ্যৎ দিক নির্দেশনা, নীতিমালা ও পরিকল্পনা, যা তাদের স্বপ্ন পূরণের সেতুবন্ধন হয়ে উঠতে পারে। টাঙ্গাইলের কালীহাতিতে যমুনা ইলেকট্রনিক্স আর অটোমোবাইলস লিমিটেডের বিজনেস মিট অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এলেঙ্গায় এই জেড ইলেকট্রনিক্স শোরুমে রিটেইলার আর সাবটাইটেলদের নিয়ে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলের পরিচালক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় যমুনা পণ্যের বাজার সম্প্রসারণ এবং লক্ষ্যমাত্রা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনার পণ্য কিনলে ক্রেতাদের জন্য বিভিন্ন উপহার থাকছে বলেও জানান বক্তারা। অনুষ্ঠান শেষে রিটেইলারদের মধ্যে টি শার্ট আর ছাতা বিতরণ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বেনাপুল কাস্টমস হাউসে কলম বিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টায় কাস্টমস হাউসে কলম বিরতি শুরু করেন তারা, চলে বিকেল 3টা পর্যন্ত। আর এর ফলে স্থবির হয়ে পড়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য। বন্ধ থাকে পণ্য খালাস কার্যক্রমও। দাবি আদায় না হলে শনিবার নতুন কর্মসূচির ঘোষণা করা হবে, জানিয়েছে কাস্টমস হাউসের আন্দোলনকারীরা। আন্দোলনের ফলে আমরা ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভারত থেকে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য একদম বন্ধ আছে। বন্দর থেকে কোনো পণ্য খালাসও হচ্ছে না এবং বন্দরে কোনো মালামাল কাস্টমস কর্মকর্তারা কোনো মালামাল এক্সামিনও করছে না। কর্মবিরতির কারণে এখানে মালামাল খালাস প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং সেক্ষেত্রে রাজস্ব আদায়ে বাধা এবং জটিলতা সৃষ্টি হচ্ছে। অলস সময় কাটানোর জন্য ঝিনাইদহে বানানো হয়েছে একটি ঘর। আলস্যকে উদ্বুদ্ধ করতে ঘরটিতে দিনভর সময় কাটান গ্রামের কিছু মানুষ। সুযোগ পেলে কর্মঠরাও এসে যোগ দিচ্ছেন। ঘরের পরিধি বাড়াতে তৈরি হয়েছে অদ্ভুত নামের এক সংগঠনও। অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন পুরো বিষয়টিকে। কথায় আছে নেই কাজ তো খই ভাজ, কিন্তু এখানে যেন তারও দরকার নেই। কাজ না থাকলেই শুয়ে বসে আরাম করে সময় কাটান। ঘরের মালিকানা রাখা হয়েছে কর্ম নিরুৎসাহিত সংগঠনের নামে। ভিন্নধর্মী এই ঘরের দেখা মিলবে ঝিনাইদহ কালীগঞ্জের বুজরুকমন্দিয়া গ্রামে। গ্রামবাসীর দাবি, এলাকায় অলস লোকের সংখ্যা নেহাত কম নয়। ভোরের আলো ফুটতেই কিছু অলস জড়ো হন এই ছাউনিতে। শুয়ে বসে গেম খেলে কিংবা ঘুমিয়ে সময় পার করেন তারা। কাজকর্ম করে এসে মানে এই জায়গায় এসে লোকজনে বসে, যার জন্য এই ঘরটার নামই থিয়েছে অলস ঘর। নিজেও কাজ কাম করতে পারিনি, সব বসেই আছি কেনে, এটাই ভালো লাগছে। যত লোক কাজ কাম করবে না, এই অলস ঘরে এসে খাওয়া দাওয়া করবে আর গড়াগড়ি করবে। যদি কোনো আশেপাশে কোনো অলস থেকে থাকে তাহলে আমাদের এই অলস ঘরে এসে যোগাযোগ করবে। আমরা প্রতিনিয়ত খাওয়ার ব্যবস্থা করি। আমরা গভীর রাত পর্যন্ত খোশ গল্প করেন অলস ছাউনির সদস্যরা। মাঝে মধ্যে পথচারীরাও বিশ্রাম নেন। গ্রামের কর্মঠরাও অবসর পেলেই যোগ দেন অলসদের আড্ডায়। তবে এসব নিয়ে গ্রামের অনেকেরই আছে নেতিবাচক মতামত। গাদা আছে অলস, এরা কাজ করে না, কাম করে না, মানুষের বারান্দা বারান্দা গড়ায় বেড়ায়, রাগের জ্বালায়। বাড়ির পাশে একটু জায়গা পড়ে আছে, ওখানে কলেজ বানাইতে তোরা যা করিস কর। যারা একদম মোটেও কাজ কাম করে না, তাদের জন্য, তাদের লজ্জা দেওয়ার জন্য এই অলস ঘরটা নাম দেওয়া হয়েছে। পাশে এলাকা থেকে লোক আসে, এখানে জায়গার সংকট হয়, সেজন্য আমাদের ইনশাল্লাহ বড় করার পরিকল্পনা আছে। অলস ঘরের সাইনবোর্ডে আলসেমির প্রতীক হিসেবে রাখা হয়েছে বিড়ালের প্রতিচ্ছবি। তার পাশেই কর্মচাঞ্চল্যের প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে খরগোশ। সেখানে আবার দ্রুতগামী খরগোশকে একটু জিরিয়ে নিতে ইশারায় ডাকছে বিড়াল। কর্ম নিরুৎসাহিত সংগঠনের আহ্বায়ক বলছেন, ভবিষ্যতে ঘরে পথচারীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা থাকবে। আসলে অলস কেউই না, কর্মের ফাঁকে ফাঁকে এসে এখানে বসে, বেশ অবসর টাইমটা। এখানে আরও সৌন্দর্য কিছু বসা ওঠার ব্যবস্থা হবে, চেয়ার, কিছু পানি, খাবারের পানি রাখার চিন্তা ভাবনা আছে। সারা বাংলাদেশে যেই নিক আমাদের কাছে অনুমতি দিতে পারে। বিশ্রামের জন্য প্রস্তুত ছাউনিটির বয়স 5 বছর। মাসখানেক আগে নামকরণ করে ঝোলানো হয়েছে সাইনবোর্ড। আয়োজকরা চান সারা দেশে এর শাখা ছড়িয়ে দিতে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।